টেড হিউজের হক রুস্টিং। আচ্ছা, এটাকে কি শুধু একটা কবিতা বলা যায়? আমার তো মনে হয় না। এটা আসলে ক্ষমতার এক শীতল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আজ আমরা এই কবিতার একদম গভীরে ডুব দেব। একটা বাজ পাখির চোখ দিয়ে দেখব অহংকার, নিয়ন্ত্রণ আর প্রকৃতির নির্মম সত্যের এক ভয়ঙ্কর সুন্দর রূপ। তো চলুন শুরু করা যাক। আমরা একদম শেষ লাইনটা দিয়ে শুরু করছি। আমি সব কিছু এভাবেই রাখতে চলেছি। একবার ভাবুন তো, এই একটা লাইনে কি পরিমাণ ক্ষমতার ঘোষণা। কে এই বক্তা? কার এত সাহস যে সে দাবি করছে গোটা দুনিয়া তার ইচ্ছেতেই চলবে? চলুন এই রহস্যময় শাসকের মনের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, এই বাজ পাখির মনকে যদি পুরোপুরি বুঝতে হয় তাহলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা এর স্রষ্টা মানে কবি টেড হিউজকে নিয়ে একটু কথা বলবো। তারপর আমরা কবিতার ভেতরে ঢুকব, দেখব কিভাবে বাজ পাখিটা নিজেকে সৃষ্টি আর মৃত্যুর নিয়ন্ত্রক ভাবছে। আর সবশেষে আমরা এর আসল রূপক অর্থটা খুঁজে বের করার চেষ্টা করব, মানে কিভাবে এই পাখিটা একজন স্বৈরাচারী শাসকের প্রতিচ্ছবি হয়ে ওঠে। কবিতায় তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন এর স্রষ্টা টেড হিউজকে একটু চিনে নিই। কারণ বুঝতেই পারছেন, কোনো শিল্পীই তো তার শিল্পী থেকে আলাদা নয়। হিউজের জীবন দর্শন আর প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি, এগুলোই এই কবিতাকে এতটা পাওয়ারফুল করে তুলেছে। টেড হিউজ ছিলেন প্রকৃতির এমন একজন কবি যিনি ঠিক ফুলের সৌন্দর্য নিয়ে লিখতেন না, বরং তার আগ্রহ ছিল প্রকৃতির নির্মম, শিকারী আর আদিম রূপটার প্রতি। তার কবিতায় দেখবেন বেঁচে থাকার লড়াই, ভায়োলেন্স আর পশুদের সহজাত প্রবৃত্তিগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। আর হক রুস্টিং কবিতাটা তো এর একটা পারফেক্ট উদাহরণ, যেখানে এই বাজ পাখিটায় যেন হিউজের দেখা সেই আদিম, নির্দয় প্রকৃতির একটা জলজন্ত প্রতীক। তো চলুন এবার সরাসরি কবিতায় ঢোকা যাক। প্রথম দুটো স্তবক দিয়েই আমরা বোঝার চেষ্টা করব বাজ পাখিটার মানসিক অবস্থাটা ঠিক কেমন। এখানেই কিন্তু ওর নিজের অবস্থান আর দুনিয়া নিয়ে ওর ধারণাটা পরিষ্কার করে দেয়। ওর বলার ভঙ্গিটা একটু খেয়াল করেছেন? কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, আছে শুধু একটা অটল আত্মবিশ্বাস। ও জঙ্গলের চূড়ায় বসে আছে, ঠিক যেন এক রাজা তার সিংহাসনে বসে। আর ওর কাছে এই যে পৃথিবীর মুখ, এটা সাজিয়ে রাখা হয়েছে শুধু ওর পরিদর্শনের জন্য। এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু ওর চরিত্রের ভিত গড়ে দেয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো শব্দগুলোর ব্যবহার। যেমন ধরুন জঙ্গলের চূড়া, এটা কিন্তু শুধু একটা উঁচু জায়গা না, এটা ক্ষমতার সর্বোচ্চ শিখরের প্রতীক। ও মিথ্যে স্বপ্ন দেখে না, কারণ ওর জগৎটা একদম বাস্তব আর পুরোপুরি ওর নিয়ন্ত্রণে। কবি বারবার বাঁকানো মাথা আর বাঁকানো পায়ের কথা বলে ওর শিকারী সত্তাটাকেই ফুটিয়ে তুলেছেন। ভাবা যায় ঘুমের মধ্যেও ওর শিকারের মহড়া দেয়। ওর কাছে প্রকৃতি যেন ওর চাকর, শুধু ওর সুবিধার জন্যই তৈরি হয়েছে। এবার কবিতার যে অংশে আমরা যাচ্ছি, সেখানে বাজ পাখিটার অহংকার আর মালিকানার বোধ একদম চরমে পৌঁছে যায়। ও নিজেকে আর প্রকৃতির একটা অংশ ভাবে না, বরং নিজেকে ভাবে প্রকৃতির স্রষ্টা আর নিয়ন্ত্রক। ওর দম্ভটা একবার শুনুন। ও দাবি করছে গোটা সৃষ্টি জগৎ নাকি শুধু ওকে তৈরি করার জন্য এতদিন ধরে কাজ করেছে, আর এখন সেই সৃষ্টিকেই ও নিজের পায়ের নিচে রেখেছে। এই অহংকার তো প্রায় ঈশ্বরীয় পর্যায়ে চলে গেছে। যখন ও বলে আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই আমার, তখনও শুধু ক্ষমতা দেখাচ্ছে না, ও আসলে সমস্ত নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে নিজের একটা নতুন দুনিয়া তৈরি করছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? এই যে দাবিটা, এটা ওর অহংকার নিয়ে কি বলে? বাজ পাখিটা বিশ্বাস করে যে এই গোটা মহাবিশ্বের অস্তিত্বই শুধু ওর সুবিধার জন্য। ও নিজেকে প্রকৃতির অংশ ভাবে না, ও ভাবে প্রকৃতি ওর সম্পত্তি। আর এই চরম আত্মকেন্দ্রিকতায় ওকে এতটা নির্মম আর ক্ষমতাবান করে তুলেছে। ও কোনো নিয়ম বা নৈতিকতার ধার ধারে না, কারণ ও নিজেই তো নিজের নিয়ম তৈরি করে। এখানেই কিন্তু ক্ষমতার পুরো খেলাটা ঘুরে যায়। খেয়াল করে দেখুন, প্রথমে ও বলছে সৃষ্টি জগৎ ওকে তৈরি করেছে, কিন্তু ঠিক তার পরের লাইনেই বলছে এখন আমি সৃষ্টি জগৎকে আমার পায়ে ধরে রাখি। মানে যে ওকে বানিয়েছে ও এখন তার থেকেও বড় হয়ে গেছে। আর এই মানসিকতা থেকেই ওর নির্মম অধিকার বোধটা জন্মায়। ওর কাছে হত্যা করা কোনো অপরাধী না, এটা ওর জন্মগত অধিকার। আচ্ছা, এবার আমরা কবিতার একদম শেষ অংশে চলে এসেছি। এখানে বাজ পাখিটা তার নির্মম দর্শনটাকে
পরিষ্কারভাবে বলে দেয় আর ঘোষণা করে যে ওর শাসন কখনো বদলাবে না। কি ঠান্ডা মাথার ঘোষণা এ কথাগুলোতে! ও ওর হিংস্রতাকে কোনো যুক্তি বা দর্শন দিয়ে ঢাকার চেষ্টাই করে না। ওর পরিচয়ই হলো ওর কাজ, মাথা ছিঁড়ে ফেলা। ও নিজেকে দেখে মৃত্যুর পরিবেশক হিসেবে, যার পথ একদম সোজা আর অপ্রতিরোধ্য। এই যে সফিস্ট্রি বা ছলনা শব্দটা, এটা আসলে কি? এটা হলো চতুর কিন্তু মিথ্যা যুক্তি দিয়ে কোনো কিছুকে ঠিক প্রমাণ করার চেষ্টা। তো বাজপাখি যখন বলে ওর শরীরে কোনো ছলনা নেই, তখনও আসলে মানুষের সাথে নিজের পার্থক্যটা দেখিয়ে দেয়। মানুষ তো নিজেদের কাজের পক্ষে সাফাই গাইতে কত জটিল যুক্তি, দর্শন, নৈতিকতার কথা বলে, কিন্তু বাজপাখি এসবের অনেক ওপরে। ওর কাজ সোজাসাপটা, আদিম প্রবৃত্তি দিয়ে চলে। ওর কাছে হিংস্রতাই হলো স্বাভাবিক নিয়ম। আর এটাই হলো ওর অহংকারের সর্বোচ্চ পর্যায়। ও নিজেকে একটা চিরস্থায়ী শক্তি হিসেবে দেখে। যখন ও বলে কিছুই বদলায়নি আর আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি, তখন ও আসলে সময়কেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ও বিশ্বাস করে ওর শাসন চিরন্তন। ও নিজেই আইন, ও নিজেই শাসক। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা বাজপাখির কথাই শুনলাম, কিন্তু প্রশ্ন হল, টেড হিউজ কি সত্যিই শুধু একটা পাখি নিয়েই লিখেছেন, নাকি এর আড়ালেও আরও গভীর কিছু লুকিয়ে আছে? কবিতার আসল শক্তি কিন্তু এখানেই। এই বাজপাখিটা আসলে একজন স্বৈরাচারী শাসকের মন, তার মানসিকতার একটা নিখুঁত প্রতিচ্ছবি। এই লাইন দুটো আমাদের কবিতার গভীর রাজনৈতিক আর দার্শনিক অর্থের দিকে নিয়ে যায়। একজন স্বৈরাচারী শাসকও তো ঠিক এটাই মনে করে, তাই না? যে তার ক্ষমতার জন্য কোনো যুক্তির দরকার নেই। সে ভাবে তার অধিকারটা স্বাভাবিক বা ঐশ্বরিক। সূর্য আমার পেছনে, এই লাইনটা ঠিক এই ধারণাটাই তুলে ধরে। এর মানে হতে পারে প্রকৃতি বা ঈশ্বর তার পক্ষে আছে, তার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। দেখুন কিভাবে সব পয়েন্ট মিলে যাচ্ছে। কোনো বিতর্ক বা যুক্তির বালাই নেই। শাসন করার জন্য একটা ঐশ্বরিক অধিকারের দাবি, জীবন মৃত্যুর ওপর পুরো নিয়ন্ত্রণ, আর বিশ্বাসটা হলো তার ক্ষমতা চিরস্থায়ী। তাহলে বুঝতেই পারছেন, এই বাজপাখি শুধু প্রকৃতির একটা শিকারী নয়, ও আসলে ক্ষমতার মনস্তত্ত্বের এক ভয়ঙ্কর সুন্দর প্রতিচ্ছবি। তাহলে সবশেষে এই কবিতার আসল বার্তাটা কি? ক্ষমতা, প্রকৃতি আর নিয়ন্ত্রণ নিয়ে এটা আমাদের কি শেখায়? এর আবেদনটা ঠিক কোথায়? আমরা আবার সেই শেষ লাইন দুটোতেই ফিরে আসলাম। এই ঠান্ডা মাথার ঘোষণাটাই কিন্তু কবিতার মূল কথাটাকে তুলে ধরে, আর সেটা হলো এক নিরঙ্কুশ, অপরিবর্তনীয় ক্ষমতা, যা কোনো চ্যালেঞ্জ বা পরিবর্তনকে পাত্তা দেয় না। এটা ক্ষমতার এমন এক আস্ফালন যা নিজের অস্তিত্ব ছাড়া আর কিচ্ছু বোঝে না। আর এখানেই একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যাক। যদি বাজপাখি হয় সন্দেহমুক্ত, নিখুঁত আর সহজাত ক্ষমতার প্রতীক, তাহলে ওর এই ভাষণ মানুষের তৈরি ক্ষমতার প্রকৃতি আর তার অপূর্ণতা নিয়ে কি বলে? বাজপাখির ক্ষমতা আদিম, সহজাত, দ্বিধাহীন, আর মানুষের তৈরি ক্ষমতা সেটা সবসময় যুক্তি, নৈতিকতা আর প্রশ্নের জালে বাঁধা। তাহলে কি এই কবিতা এটাই বলতে চায় যে প্রকৃতির নির্মমতাই ক্ষমতার সবচেয়ে খাঁটি রূপ, আর মানুষের তৈরি যে কোনো শাসন ব্যবস্থা কি তাহলে চিরকাল অপূর্ণই থেকে যাবে? ভাবার বিষয়, তাই না?